আমি সঙ্গের পূজারক, দায়িত্ব হচ্ছে আমার বিশ্ব হিন্দু পরিষদ। গাই পূজা করি কিনা পরে গাইকে মানি, হ্যাঁ গাই ঠিক আছে। আমি মানি ভারত আমার মাতা, কিন্তু আমি গোকে মা মানি না। তাহলে কি আমি হিন্দু? এখন এইসব প্রশ্নটার মধ্যে কি আছে, এগুলো তর্কের বিষয় আছে। যে আমরা এমন সময় সঙ্গের কাজে নেমেছি যেদিন থেকে রাম মন্দির আন্দোলনের শুরুয়াত হয়েছে। কিন্তু ঠিক ওই স্থানটাই যে রাম জন্মভূমি, এটার কি প্রমাণ আছে? ভয়ের বাতাবরণ তৈরি করেছে। দেখো বিজেপি কি তোমাকে খেয়ে ফেলবে, আর তোমাকে মেরে ফেলবে। আপনাদের সঙ্গে আপনারা রাষ্ট্রবাদী, কিছু লোকের কাছে আপনারা রাইট উইং, আবার আরেকটা সেকশন আছে যাদের কাছে আপনারা উগ্র হিন্দুত্ববাদ। শুভেন্দুর যে আত্মসহায়ককে যে শুটাকে ধরেছে, তিনি হিন্দু। হোয়াট অ্যাবাউট ব্রিজভূষণ সিং শরণ? অন্যায় বা ভুল সবার ক্ষেত্রে সমান প্রযোজ্য। টি ফর টেলস এর আরেকটা এপিসোড নিয়ে ফিরে এলাম। অনেকটা সময় পেরিয়ে গেছে, কোনো এপিসোড করা হয়নি। সময় পাল্টেছে, এই পরিবর্তিত পরিস্থিতিতে একটা প্রাসঙ্গিক এপিসোড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার সঙ্গে আজ যিনি রয়েছেন, উনি বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্র সামাজিক সমরসতা প্রমুখ গৌতম সরকার। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার গৌতম, আমি প্রথমেই আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই, এই যে আপনার পদ ক্ষেত্র সামাজিক সমরসতা প্রমুখ, আপনার কাজ কি? প্রথম তো বলি, ক্ষেত্র মানে হচ্ছে ভৌগোলিক সীমানা। বাংলা, উড়িষ্যা, আন্দামান, সিকিম, এটাকে আমাদের কাছে ক্ষেত্র বলছি আমরা, জোন। আচ্ছা। আর কাজ হচ্ছে সামাজিক সমরসতা প্রমুখ। হিন্দু সমাজের মধ্যে তথাকথিতভাবে বিদেশিদের দ্বারা যে ভেদভাব সৃষ্টি করা হয়েছে, যে অস্পৃশ্যতা বলে একটা শব্দ যোগ করা হয়েছে, সেইটাকে মিটিয়ে সমগ্র হিন্দু সমাজ আমরা এক, এই ভাবনা তৈরি করার জন্য যে কাজ, সেটা হচ্ছে সামাজিক সমরসতার কাজ। আচ্ছা, কিরকম কাজ করেন আপনারা? মানে কিভাবে এই সমরসতা তৈরি হয়? প্রথমত হচ্ছে যে এই বিষয়টা সম্পর্কে মানুষের মধ্যে স্পষ্ট ধারণা তৈরি করা, কাজটা কি আছে। বাস্তবে আমাদের হিন্দু সমাজের যা কিছু আমাদের তত্ত্ব পরিসংখ্যান, আমরা আমাদের যে শাস্ত্র আছে, বেদ থেকে শুরু করে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, একে আধার করে আমরা চলি। ভারতবর্ষের কোনো প্রাচীন ধর্মশাস্ত্রে বা ধর্মগ্রন্থে কোথাও অস্পৃশ্যতা এই শব্দ ছিল না। হিন্দু সমাজের মধ্যে এই যে ভেদভাব, ছোট বড়, ছোঁয়াছুঁই, এটা ছিল না। কি ছিল? বর্ণ ব্যবস্থা ছিল। যেটা ভগবান কৃষ্ণ বলেছেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম স্বভাবেশ। অর্থাৎ বাই বার্থ রাইট নাই, ডাক্তারের ছেলে ডাক্তারি পাস না করলে ডাক্তার পারবে না। ঠিক সেই রকম এই চতুর্বর্ণ মানে যে বলা হয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটাও কিন্তু কেউ বাবার থেকে ছেলে, তার ছেলে, তার ছেলে ব্রাহ্মণ, এরকম নয়। বলা হয়েছিল কাজের অনুসারে। কাজ কি ছিল? ব্রাহ্মণের কাজ ছিল আমাদের দেশের যে বিদ্যা, বেদ, যাই কিছু বলি আমরা, সমস্ত বিদ্যা সে অধ্যয়ন করার পরে সেখান থেকে যেটা সমাজের জন্য উপযোগী, সেটা সমাজকে বিতরণ করা, অর্থাৎ বিদ্যা দান করা। এখন যদি বর্তমান পরিস্থিতিতে কোনো একটা বাড়িতে 4 ভাই থাকে, সে বড় ভাই যদি কলেজের প্রফেসর হন, তো সেই হিসেবে সে ব্রাহ্মণ। ওই বাড়ির এক ভাই আর্মিতে জয়েন করে মেজর র্যাঙ্কে বসে গেছে, সে ক্ষত্রিয়। এক ভাই সরকারের কাছ থেকে ঋণ নিয়ে হোক বা যেভাবে হোক কোনো শিল্প করেছে বা ব্যবসা করছে, সে হচ্ছে বৈশ্য। আর যে এখন কৃষি পালন বা কৃষিকাজ, গো পালন, কুটির শিল্পের কাজ করছে, সে হচ্ছে শূদ্র। এইভাবেই বলা হয়েছিল। তাহলে একই পরিবারে 4 ভাই 4 রকম কাজ করছে, তো 4 রকম তার পরিচয় তৈরি হচ্ছে। জন্মগতভাবে কেউ বলা হয়নি, বলা হচ্ছে গুণকর্ম বিভাবেশ। তাহলে জন্মগতভাবে কবে থেকে এটা এক ধরনের বিকৃতি বলা যেতে পারে। কোনো একটা যখন জিনিস কিছুদিন চলে, ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি একটা। এখান থেকে কোথাও টোটো ভাড়া 10 টাকা আছে, তো সেই রাস্তাটা আমি রোজ যাই বলে বর্ষাকালে একটা ভিজছে, ওই জন্য আমি আমাকে 15 টাকা দিলাম। আবার কোনো সময় গরম খুব রোদের তাপ, 15 টাকা দিলাম। 2 দিন পরে যদি 10 টাকা দিতে যাই, তখন না বউ ভাড়া 15 টাকা। কেন? ওর ধারণা হয়ে গেল 15 টাকা ভাড়া, অর্থাৎ তার চাহিদাটা 15 টাকায় পৌঁছে গেল, অভ্যাস হয়ে গেল এটা একটা। তো আমাদের দেশের মধ্যেও একটা সময়ের পরে
আর এইটা শাস্ত্রের কথা না শুনে নিজেদের মতো করে আর বংশানুক্রমিকভাবে এটাকে চালু করার চেষ্টা হয়েছে। এটা আমরা যারা এই কাজ করছি, আমরা সামাজিক সংস্থা, বিশ্ব হিন্দু পরিষদ, আমরা এটার সঙ্গে নেই, আমরা হচ্ছি ওইটার সঙ্গে আছি, কাজ অনুসারে তার কর্ম। আপনাদের সমাজে তাহলে গ্রহণযোগ্যতা কিভাবে আসবে? কারণ আজকের সমাজ তো ওইভাবে চলে না। সমাজে তো অনেক কিছু চলে না, কিন্তু চালাতে হয়। এই যে সমাজ সংস্কারক বলি আমরা, রামমোহনী বলি, বিদ্যাসাগর বলি, এরা তো স্রোতের উল্টোতে গিয়ে কিন্তু দাঁড় করিয়েছেন এবং একক প্রচেষ্টায়। পশ্চিমবাংলায় বসে আমরা বুঝতে পারছি না, ভারতবর্ষে অনেক জায়গাতে এখনো ওই পুকুরে যারা জল খেতে পারে, কুকুর বিড়াল চান করতে পারে, কিন্তু শোকর দলিত সমাজের লোক চান করতে পারে না বা জল খেতে পারে না। কিন্তু আমাদের প্রচেষ্টাতে আমরা অনেক জায়গাতে পরিবর্তন নিয়ে এসেছি। কিরকম উদাহরণ দিতে পারি আমি, যে শুধু মুখে বললে, ভাষণ দিলে আর এই সমস্যার কাজ হবে না, ব্যবহারিক জীবনে তার প্রয়োগ হওয়া চাই। একসময় নাসিকে একটা মন্দির আছে, তার নাম হচ্ছে কালারাম মন্দির। কালারাম মন্দির, হ্যাঁ হ্যাঁ। সেই মন্দিরে এক সময় ডক্টর আম্বেদকর স্বয়ং সেই মন্দিরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রবেশ করতে সমর্থ হননি, হাতাহাতি হয়েছে, ওনাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। ঠিক তার 50 বছর বা 40 বছর পরে ওই মন্দিরে যে পূজারী, সে আমাদের মনোভাবাপন্ন পূজারী ওখানে এসছে। সে বলল, আমি আমার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তো যারা লড়াই করে উঠতে পারেনি, সেই সমাজের লোককে ডেকে নিয়ে এসে মন্দিরে বসিয়ে তাদের পা ধুয়ে দিয়ে তাদের পূজার ব্যবস্থা করা হয়েছে। এ হচ্ছে বাস্তবিক উদাহরণ সৃষ্টি করা। আজকে বাংলার বাইরে একসঙ্গে বসে খাওয়া সহভোজ বলা হয়। এখানে তো আমরা রামনবমীতে হাজার লোক খায়, কোনো ব্যাপার নাই, কিন্তু অন্যান্য প্রদেশে একসঙ্গে বিভিন্ন লোক খাতে পারে না। সেখানে সহভোজের মাধ্যমে, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা এই কাজ করি। আমরা কি করেছি, আমরা অনেক জায়গাতে করার চেষ্টা করেছি বা করছি, সেটা হচ্ছে হিন্দু মিত্র পরিবার। এই সবর্ণ সমাজ ঠিক করবে আমাদের প্রচেষ্টাতে যে একটা সবর্ণ পরিবার, একটা সো-কল্ড, এই যে যাদেরকে আমরা বলছি তথাকথিত দলিত বা SC ST, এইরকম একটা পরিবারের সঙ্গে মিত্রতা তৈরি করবে এবং তার পরিবারের সঙ্গে এই পরিবারের বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন ব্যাপারে যাতায়াত অনুষ্ঠান, এটা একটা প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই একটা শহরে যদি 10টা 20টা 30টা পরিবার এই কাজ শুরু করে, তো এতটা পরিবারের তো কমসে কম ভেদভাটা দূর হয়ে যাচ্ছে। এবং অনেক কাজ আমরা হাতে নিয়েছি এভাবে। বস্তির মধ্যে শিক্ষার ব্যবস্থা হতে পারে, তাদেরকে এখন যখন এই শহরের যারা শিক্ষিত সমাজ, তাকে বলুন শিডিউল কাস্ট মানে কি, 50% বলবে ছোট জাত, কিন্তু শিডিউল এবং কাস্ট এগুলো ছোট শব্দ কোথাও নাই। এটা হচ্ছে একটা সূচিবদ্ধ তালিকা। তো ওই সময় ভারতবর্ষের মধ্যে যে সমস্ত সমাজ আর্থিক এবং সামাজিক দিক দিয়ে পিছিয়ে ছিল, বঞ্চিত ছিল, আমি বলছি বঞ্চিত পার্টি তাদের পিছিয়ে থাকবে কেন, তাদেরকে মূল সমাজের সঙ্গে একসঙ্গে আনার জন্য ওদেরকে বিশেষ কিছু সুবিধা দেওয়া হয়েছিল। যে এদেরকে তখন 10 বছর করা হয়েছিল, যে 10 বছরের মধ্যে এদেরকে আপগ্রেডেশন করে মূল সমাজের সঙ্গে আমরা এক করে নিয়ে আসবো। ওই প্রথমে বললাম একটা জিনিস আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যায়। তো যে জন্য সেটা করা হয়েছিল, পরবর্তীকালে ওরা ভাবলো এটা আমাদের অধিকার, অর্থাৎ আমি দেশের মন্ত্রী হয়ে গেছি, আমি হয়তো ওই সমাজ থেকে এসেছি, কিন্তু আমি আমার সুযোগ নেব। এইটা একদিনে যাবে না, যেহেতু পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু আমরা এমনও বলেছি আমরা যে যতক্ষণ না চলছে থাকবে সংরক্ষণ, কিন্তু আর্থিক স্থিতির উপরে সংরক্ষণ হওয়া উচিত। একদমই তাই। আজকে সরকার ভাতা দিচ্ছে, আমি মানে নন পলিটিক্যাল বলছি, যে লক্ষ্মীর ভাণ্ডার সবাই পাবে, যার বাড়িতে 3 জন চাকরি করে সেই মহিলাও পাবে, আর যে বাড়িতে কাজ পায় না সেও পাবে। এটা কেন হবে? যার সামর্থ্য আছে তার দরকার নেই, ওই টাকাটা ডবল করে তাকে দাও, কাজে লাগবে। দেখুন, সরকার পরিবর্তন হয়েছে, এখন বঙ্গে বিজেপি সরকার। বিজেপি বলছে আমি প্রতিটা ঘরে প্রতিটা মহিলাকে 3000 টাকা করে দেব। না, একটু খেয়াল করে দেখতে হবে, যখন লিখিত কাগজ বেরোবে আমার ধারণা সবাই পাবে না। যার বাড়িতে 2 জন চাকরি করছে
তাদের নাম সম্ভব থাকবে না, হয়তো একদিন যাবে না, কিন্তু যাবে, আলটিমেটলি যাবে। যাদের দরকার তার ডবল দেবে, আর যার দরকার তাকে দেবে না। এটা আলটিমেটলি হবে, হয়তো এই মুহূর্তে করলে রিয়াকশন হতে পারে আলাদা ব্যাপার, কিন্তু আলটিমেট এটাই হবে। ভারতের অন্যান্য অনেক প্রদেশে কাউকে ব্যবসা করার জন্য এককালীন 20,000 টাকা দিচ্ছে, সকলের জন্য নয়, যার দরকার যে হ্যাঁ ব্যবসা করবে, তো বিভিন্নভাবে তাকে সাহায্য করা। মূল কথা হচ্ছে সাহায্য করে কাউকে পঙ্গু করতে নাই। একটা বাংলা কথা আমরা বলি আমাদের ভাষায়, যে আমার ইচ্ছে লোটা মাছ খাওয়াবো আমি, তাহলে আমি কি করবো, মাছ কিনে দেবো না, ওখানে জাল কিনে দেবো, মাছ মেরে ধরে খা। ও যেন না ভাবে এটা আমার অধিকার, বসে বসে খাবো মা। আমি একটু পিছনে চলে আসছি। 1964 সালে ভিএইচপি স্থাপনা হয়। তখন গুরু গোলওয়ালকরজি, দাদা সাহেব আপটে এবং স্বামী চিন্ময়ানন্দ, এরা তিনজন স্তম্ভের কাজ করেছিলেন। সেই সময় তো গুরু গোলওয়ালকর আরএসএস এর চিফও ছিলেন। কি কারণে ভিএইচপি স্থাপনা করলেন গুরু গোলওয়ালকর? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 1 পয়েন্ট প্রোগ্রাম, কাজ একটাই, সেটা হচ্ছে কার্যকর্তা নির্মাণ। অর্থাৎ তাদের নির্দিষ্ট প্রক্রিয়া আছে, নিত্য শাখা হয়, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা একত্রিত আসা, যেগুলো সম্ভব নয় 7 দিনে 1 দিন 1 ঘন্টা আসা, আর ওটাকে সঙ্গে শাখা বলা হয়। শাখার মাধ্যমে সংস্কারের মাধ্যমে মানে নৈতিক, মানসিক, শারীরিক সংস্কার দিয়ে তাই কার্যকর্তা নির্মাণ করা হয়। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে উদ্দেশ্য বলা হয়েছে পরম বৈভবম নেতৃমেত স্বরাষ্ট্র, অর্থাৎ এই দেশকে বিশ্বগুরু করার কাজ হচ্ছে আলটিমেট গোল। ভারতবর্ষের বাইরে অনেক দেশে ভারতীয়রা থাকে, মানে হিন্দুরা থাকে। কেউ একসময় বন্ডেড লেবার হিসাবে গিয়েছিল বহু আগে, কেউ চাকরি সূত্রে গেছে, কেউ ব্যবসা সূত্রে গেছে, এবং তারা বিদেশে সব জায়গাতেই আর্থিক এবং সামাজিক, রাজনৈতিকভাবে তারা অনেক উপর জায়গায় পৌঁছে গেছে। কোনো দেশের প্রধানমন্ত্রী হয়েছে, কোথাও এমপি হয়েছে, কোথাও রাষ্ট্রপতি হচ্ছে। তারা দেখছে যে আমরা তো সব দিকে উন্নতি করছি, তা আমরা যে মূল শেকড় থেকে এসছি, আমাদের পরবর্তী প্রজন্ম সে শেকড় থেকে আস্তে আস্তে কেটে যাচ্ছে। আর এটা খুব বাস্তব যে শেকড় থেকে কোনো চ্যুতি হয় তার ধ্বংস হয়। সেই জন্য তারা ঠিক করলো যে ভারতবর্ষ তো আমাদের হিন্দু রাষ্ট্র, ওদের ধারণা ছিল। তো এইবার দেশ স্বাধীন হওয়ার পরে ওখান থেকে আমরা কিছু আর পণ্ডিত, পুরোহিত, বিদ্বান এদের নিয়ে এসে আমাদের দেশে হিন্দুত্বটাকে আমরা বজায় রাখার চেষ্টা করব। তো সেখান থেকে যারা ভারতবর্ষে এসেছিলেন, সেই সময় ভারতবর্ষের নেহেরু রাজ চলছিল। তারা এক কথায় বলেছে, দেখুন আমরা সেকুলার আছি, আমরা এসব কাজ করবো, হিন্দুদের কোনো কাজ আমরা করবো না। তো কেউ বলেছ তুমি চলে যাও, গুরুজির কাছে যাও, উনি করতে পারেন। বাকি যে নাম বললে, চিন্ময়ানন্দ, দাদাভাই ছিলেন সাংবাদিক, চিন্ময়ানন্দ, গুরুদেব, এরাও বছরে বিভিন্ন সময় বিদেশ ভ্রমণ করতেন। তাদের অভিজ্ঞতা এইটা। এই সমস্ত অভিজ্ঞতার মিশেল একসঙ্গে করে ঠিক করা হলো যে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সমস্ত হিন্দুদের জন্য একটা সংগঠন হওয়া দরকার, যে সংগঠনের মাধ্যমে হিন্দুত্বের আর বিকাশ, হিন্দুত্বের সংস্কার, হিন্দুদের সংগঠন, এইসব কাজ করতে হবে। আর সেই জন্য 2 দিন ধরে খুব চিন্তা ভাবনা করে এই বিশ্ব হিন্দু পরিষদ এই নাম দিয়ে সংগঠন তৈরি করা হয়েছে। হিন্দু কে? হু ইজ আ হিন্দু? শাস্ত্রেও আছে, স্বামীজিও বলেছেন, বোম্বে হাইকোর্ট একসঙ্গে বলেছে, হিন্দু হচ্ছে ওয়ে অফ লাইফ, জীবন শৈলী বা জীবন পদ্ধতি। সব বলছিলাম, সকালে ঘুম থেকে উঠে পড়া, রাত্রি শুয়ে যাওয়া পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত আচার পদ্ধতি হাজার হাজার বছর ধরে পরম্পরাগতভাবে চলে আসছে, সেইটা যে মানছি আমরা, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি হিন্দু বিচারধারা বা হিন্দু জীবনধারা। আমাকে বলা হয়েছে যারা যে একে একে মা বলে, তুলসী গাছকে মা বলে, গঙ্গাকে মা বলে, ভারতবর্ষকে মা বলে, গায়কে মা বলে, সে নাম পদবী যাই হোক, যারা একে মা বলে মানে সে হচ্ছে হিন্দু। আমি মানি ভারত আমার মাতা, মাদারল্যান্ড। আমি তুলসীকেও মা বলেই ধার্য করি, কিন্তু আমি গোকে মা মানি না। তাহলে কি আমি হিন্দু? এখন এইসব প্রশ্নটার মধ্যে কি আছে, এগুলো তর্কের বিষয় আছে। ভাবনাটা একটা যে বড় ভাবনা, আমি মানি কিন্তু আমি পালন করি না, এটা একটা দিক আছে। আমি মানছি না এটা ভালো জিনিস, কিন্তু আমি সময় পাই না, আমি করি না। বা আমি
গরু ঠিক আছে, বাকি সব ঠিক আছে, আমি মা বলি না। কিন্তু যদি যাকে আমি মা বলছি তাকে যদি কেউ কেটে খায়, সে নিশ্চিতভাবে আমাদের দৃষ্টিতে সে হিন্দু নয়। আমি তাকে পূজা নাও করতে পারি, আমাদের পূজার অনেক স্তর আছে। ফুল জল দিয়ে পূজা হয়, প্রণাম পূজা করা হয়, নিরাকার ব্রহ্মের সাধনা হয়, ভক্তির মাধ্যমে হয়। আমি 10টা গাছ লাগালাম, সেই গাছের মাধ্যমে ওটাও আমার একটা হিন্দুত্বের একটা বিচারধারার মধ্যে আসছে হয়। ঠিক। তো এইরকম ফার্স্ট ব্যাপার, অনেক লম্বা বিষয় আছে। ঠিক ঠিক। একটা না মানলে সে যে একদম সমাজচ্যুত হয়ে যাবে, কিন্তু যদি তার অপমান করার চেষ্টা করে ইন্টেনশনালি, তাহলে বিষয়টা আলাদা দাঁড়াবে গিয়ে। কিন্তু একটা জিনিস বলুন, নর্থ ইস্টে আমরা দেখি হিন্দুরা কোট আনকোট বিফ খায়। এর কারণ হচ্ছে কোনো ছেলে ছোটবেলায় কাউকে দেখে দেখে বিড়ি খাওয়া শিখেছে, সিগারেট খাওয়া শিখেছে। ও জানে না যে এইটা খেলে কী ক্ষতি হয়, কিন্তু ওকে কোনো কেউ বলেনি। নর্থ ইস্টে দীর্ঘকাল কোনো হিন্দু বিষয় নিয়ে কেউ যায়নি। যারা গেছে প্রথম থেকে তারা খ্রিস্টানরা গেছে, এবং তার পিছনে ইংরেজ যে শাসক ছিল তারা বিভিন্ন নর্থ ইস্টে কিন্তু একটা আইন করেছিল, ঢুকতে গেলে পারমিট লাগবে কাদের? হিন্দুদের। অরুণাচলের আগে ছিল, এখন তো ওরা কমিয়ে দিয়েছে। এই কারণে সেখানে ধীরে 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 মুসলমানের খ্রিস্টানের সঙ্গে অনেক বেশি হয়ে গেছে, এবং যারা ওদের সঙ্গে থাকে ওখানটায় তাদের সামনে কোনোদিন হিন্দু কোনো সাধুসন্ত যায়নি, হিন্দু কোনোদিন কোনো ধর্মগুরু যায়নি গিয়ে বলেনি যে ভাই তুমি যে করছো এটা ঠিক না, দাও গরু মাংস খেলে এই হয়, গরু হচ্ছে আমাদের এই আছে। বলার পরে কেউ কেউ অভ্যাস পরিবর্তন করেছে, কেউ করেনি। কিন্তু ইন্টেনশন এক জিনিস, ওদেরকে চেষ্টা হচ্ছে যে তোমরা ধীরে ধীরে ছাড়ো, যেহেতু আগের থেকে এরা পড়ে আসছে। গোয়াতে তো ম্যাক্সিমাম খ্রিস্টান আছে, তো ওদের যে পরম্পরা আগের থেকে চলে আসছে, রাতারাতি যদি বন্ধ করতে যায় তো ওটা অন্য ব্যাপার হবে। যারা যারা আমাদের ভাবধারার সঙ্গে যুক্ত হচ্ছে আস্তে আস্তে, তারা ধীরে 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 ওখান থেকে সরে আসার চেষ্টা করছে। ধরুন কিছু লোক তো থাকতেই পারে যারা ভাবলো যে না, যারা ভাবলো না, যারা যারা ধরুন যারা হিন্দু, কিন্তু তারা ভাবলো না আমরা এইভাবেই বড় হয়েছি, এইভাবেই আমরা খাওয়া দাওয়া করে এসেছি, কিন্তু আমরা নিজেদেরকে হিন্দু বলে আইডেন্টিফাই করি, আমরা যেরকম ছিলাম আমাদের সেরকম থাকতে দাও। সেখানে আপনাদের অবস্থান কি হবে? আমি প্রথমে বললাম না, জোর করে কোনো পরিবর্তন করাই না, যে তোমার খাওয়া চলবে না, যে তুমি আগে থেকে খেয়ে আসছো বন্ধ করো ইমিডিয়েট, এরকম না। বলতে হবে দেখো, গরু এমন একটা প্রাণী, শরীর থেকে যা যা আসে সব মানুষ এবং প্রকৃতির জন্য গুণদায়ক। গোবর, গোমূত্র, গোদুগ্ধ, এমনকি মারা যাওয়ার পরে গরুর যে শরীরটা সেটাও সারের খুব দারুণ কাজ করে। কিন্তু গরুর মাংসটা শরীরের পক্ষে সবচেয়ে বেশি অপকারী। আজকে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, বিভিন্ন জাতির যত ল্যাংড়া করার লোক রাস্তা ভিক্ষা করে, তাদের বড় অংশ হচ্ছে মুসলমান যারা গোমাংস ভোজী। এটা আমারও নয়, শাস্ত্র এবং ডাক্তারি শাস্ত্রের কথার মধ্যে এটা আছে যে গরুর মাংসটা ভালো না, মানে ওর শরীর থেকে যা বেরোয় সব ভালো। আর আমরা মা তো এই জন্যই বলেছি যে আমাদের জন্য উপকারী হয়। তুলসীকে মা বলেছি, তুলসী তো একটা মানে ছোট করে একটা প্রাইমারি হেলথ সেন্টার, ঠিক আছে? সেই জন্য তুলসীকে মা বলছি। গাই মায়ের পরে বাকি সমস্ত কাজ গাই করতে পারে, দুধ দিক না দিক সব তাও হবে। গঙ্গা নদী ভারতবর্ষের একটা বিরাট ব্যাপার। এইটা, এই ভাবনাটার মধ্যে যারা ভাববে তাদেরকে আমরা হিন্দু পদবাচ্য এই শব্দ বলছি। আমি পূজা নাও করতে পারি, আমি ফোঁটা, তিলক, তুলসী নাও রাখতে পারি, কিন্তু আমি এইটা করি, আমি ভারতবর্ষকে মানি, আমি গাইকে মানি। গাই পূজা করি কিনা পরে গাইকে মানি, হ্যাঁ গাই ঠিক আছে। গঙ্গাকে মানি, ভারতের যেসব সংস্কৃতিকে আমি মানি, শ্রদ্ধা করি, তাই। আচ্ছা, আবার একটু ইতিহাসের দিকে ফিরে গেছি। আপনি আরএসএস এর সাথে যুক্ত কবে হন? 83। তারপর আপনি ভিএইচপিতে আসেন। এটা আমাদের একটা প্রক্রিয়া আছে। সঙ্গের মধ্যে সব আসে, সঙ্গের শাখায় যেতে 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 তার কিছু পরিবর্তন হয়। যখন কেউ ভাবে যে আমি এই কাজটা করার জন্য এই অল্প সময় দিয়ে হবে না, এই কাজ করার জন্য আমার বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে পুরো সময় এই কাজ করা উচিত, যখন এইরকম কেউ বেরোয় তাকে সঙ্গের প্রচারক বলা হয়। প্রচারক হওয়ার মানে হচ্ছে প্রচারক হওয়ার পরে তার নিজস্ব কোনো ইংরেজি শব্দ সে থাকে না, তো আমি কী করবো, কোথায় যাবো, কী পোস্টিং নেবো, আমার থাকে না। সঙ্গ তাকে যে যেরকম বললো সেরকম করবে।
তো এইরকম প্রচারক দেবো যারা তার রুচি, তার বুদ্ধি, সেই অনুসারে যেসব সংগঠনের মধ্যে এই কাজে লাভদায়ক হবে তখন তাকে সেখানে পাঠানো হয়। আমরা সঙ্গে নিত্য কাজে ছিলাম, ধীরে ধীরে বিশ্ব হিন্দু পরিষদ, কাউকে বিএমএস, কাউকে কল্যাণ আশ্রম, কাউকে বিদ্যাভারতী, বিভিন্ন সংগঠনে পাঠানো হয়। আর সেই হিসাবে আমি সঙ্গের প্রচারক, কিন্তু দায়িত্ব হচ্ছে আমার বিশ্ব হিন্দু পরিষদ। ভিএইচপি কে লাইমলাইটে নিয়ে আসে রাম জন্মভূমি আন্দোলন। আপনি সেই আন্দোলনটা আমার মনে হয় আপনি একদম চাক্ষুষ করেছেন। আপনার কাছে জানতে চাইবো আন্দোলনটা কিরকম ছিল। তো আমরা বলি আমরা ভাগ্যবান এই জন্য যে আমরা এমন সময় সঙ্গের কাজে নেমেছি যেদিন থেকে রাম মন্দির আন্দোলনের শুরুয়াত হয়েছে এবং রাম মন্দির আন্দোলনের পরিসমাপ্তি, রাম মন্দির নির্মাণ, সমস্ত সাক্ষী আমরা আছি। কোনো আন্দোলন তখন খারাপ হতে পারে, জন আন্দোলন তখন হয় যদি তার আগে জনগণের মধ্যে তাদেরকে সক্রিয় এবং সচেতন করার কাজ হয়, জাগরণের কাজ হয়। রাম মন্দির আন্দোলনের একটা লম্বা ইতিহাস আছে। আজ একটা ছেড়ে দিলাম, আমাদের সময় যেটা শুরু হয়েছে, প্রথম 84-এ দিল্লিতে একটা ধর্ম সংসদ হয়। ধর্ম সংসদ মানে সমস্ত মঠ মন্দির যারা টপ তাদের নিয়ে, যেমন রাজনীতির সংসদ আছে, ধর্ম সংসদ। সেখানে প্রথম প্রস্তাব নেওয়া হলো যে অযোধ্যার যে রাম মন্দির, যাকে তারা বাবরি মসজিদ বলছে, তখন 3টা ধাঁচা ছিল গম্বুজ টাইপের। সেখানে বড় বড় তালা, জেলখানার মতো তালা মারা ছিল, এইরকম লোহার পাত ক্রস করা তালা মারা ছিল। সেটা তো সরকারই করেছিল। হ্যাঁ, সেই জন্য প্রথম সাধুরা ঠিক করলো বিশ্ব হিন্দু পরিষদ যা কাজ করে সাধু সন্তের গাইডেন্সে করে। তো তারা ঠিক করলো প্রথমে তালা খোলো। তো সারা ইউপি, বিহার লাগোয়া এলাকাতে রাম জানকী রথযাত্রা করার মাধ্যমে জাগরণ তৈরি হলো এবং তার জাগরণে এমন প্রভাব পড়লো যে স্বয়ং রাজীব গান্ধী এসে 2 বছরের মাথায় তালা খুলে দিতে বাধ্য হলো, নাহলে গদি টলটল হয়ে যায়। তালা খোলার পরে এবার আবার ঠিক হলো যে তালা খুললে হবে না, এই ধাঁচাটাই তো কলঙ্কর, এই ধাঁচাটাকে এখান থেকে সমাপ্ত করতে হবে। তখন একের পর এক রামশিলা পূজন, রাম জ্যোতি যাত্রা, যখন সারা দেশ জুড়ে সঙ্ঘের নেটওয়ার্ক তৈরি হলো, সঙ্ঘের কাজ, বিশ্বদের কাজ সব তৈরি হলো, তখন এবার ঠিক হলো এই কাজ আমরা হাতে নেব আমরা। তখন বিশ্বের পরিষদ এই কাজ হাতে নেয়, কিন্তু নাম কি ছিল? শ্রী রাম জন্মভূমি মুক্তি যজ্ঞ সমিতি। এটাকে মুক্তি করার জন্য আলাদা সমিতি বলা হয়েছিল, বিশ্বদেবের নেতৃত্বে হয়েছে। সে তখন থেকে আছে, কোনো স্বাধীন জাতি কোনো কলঙ্কের চিহ্ন নিয়ে বইতে চায় না কেউ। এই পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট সরকার প্রথম এসেছিল, তখন মনুমেন্টের নাম পাল্টে শহীদ মিনার করেছে, অনেক মূর্তি ভেঙে নিয়ে গিয়ে ব্যারাকপুর লাট বাগানে ফেলে দিয়ে এসছে। আমাদের হ্যারিসন রোড গান্ধী রোড, মহাত্মা রোডে গেল। অর্থাৎ কোনো পৃথিবীর কোনো দেশই চায় না যে যারা আমার ঘরে কলঙ্ক চাপিয়েছে সেই কলঙ্কে বোঝা বই বেরোয়। সে তখন ভাবলেছিলেন এটাকে শেষ করতে, সমাপ্ত করতে, কলঙ্কের চিহ্ন রাখা চলবে না। সেজন্য আগে সে আন্দোলন করতে 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 90-89 শেষে প্রথম কর সেবা আহ্বান করা হলো, তখন মুলায়ম সিং ক্ষমতায়। কর সেবা বস্তুটাকে একটু যদি সংক্ষেপে বলেন। কর সেবার 2টো শব্দ আছে, একটা কর মানে হাত, হাত দিয়ে সেবা, বিনা অস্ত্রে সেবা। আর একটু ঘুরিয়ে বলতে এটা একটা টোকেন একটা আন্দোলন। যে সেই সময় কথা ছিল প্রথম দিকে আমরা সরকার করছে না, তো আমরা একটা চেতাবনী দেওয়ার জন্য সব লোক যাবো, আমরা হাতে হাতে করে বালি নিয়ে গিয়ে আর ওখানে মন্দিরে ঘুষিয়ে দেবো, মানে অর্থাৎ এটা ভাঙো। তো প্রথমবার সেইরকম করার চেষ্টা হয়েছিল কর সেবা, মানে হাতে হাতে সবাই কাজ করবে পুরো বিনা অস্ত্র দিয়ে। সেই মুলায়ম সিং যাদব পৈশাচিক হত্যালীলা করেছে, একদম ব্ল্যাঙ্ক ফায়ার করেছে। কলকাতার 2 ভাই রাম কোঠারি, শরৎ কোঠারিকে তারা একদম মাটিতে ফেলে গুলি করে মেরেছে, সাধু সন্তদের ঘরে ঘরে গিয়ে মেরেছে, সরজুর জলে ভাসিয়ে দিয়ে এসছে। কিন্তু সে ভেবেছিল এই করে বন্ধ করে দেবো। তো কিন্তু তারপরে মারার পরেও এবার তাদের অস্থি নিয়ে যাত্রা ছিল, অস্থি কলের যাত্রা। তারপর দিল্লিতে বোর্ড ক্লাবে এখন করে মিটিং হয় না, কিন্তু আর লাস্ট মিটিং বিশ্বজিৎ করেছে সেই সময়, প্রায় 25 লাখ লোকের সমাবেশ করেছিল ওই গুলি চালানোর পরে। আর তারপরে তো সরকারের পতন হলো, মুলায়ম সরকার, নির্বাচন হলো, কল্যাণ সিং ক্ষমতায় এলো। 92 সালে আবার কর সেবা হলো। ও সেই সময় যেভাবে হোক রামচন্দ্রের ইচ্ছাতে
3টা গম্বুজ সকাল থেকে সন্ধ্যার মধ্যে ধূলিসাৎ হয়ে গেল, এবং সেখানে একটা অস্থায়ী টিনের বেড়া আর উপরে কাপড়ের ইয়ে দিয়ে একটা অস্থায়ী সে ভিজুয়াল তো আমরা সবাই অস্থায়ী মন্দির তৈরি করা হয়েছিল। ওই পর্যন্ত ছিল আমাদের এক ধরনের আন্দোলন। আপনি কি অযোধ্যায় ছিলেন সেই সময়? আমি যাইনি, আমাদের অনেকগুলো ভাগ ছিল, যারা সঙ্গে প্রচারক তারা খুব কমই গেছে, লোক পাঠানোর কাজ ছিল আমাদের। আমি একবার উত্তরবঙ্গে ছিলাম, ওই সমস্ত কর সেবক তৈরি করা, তাদের আইডি কার্ড তৈরি করা, তাদের সমস্ত করে তাদের ট্রেনে তুলে দেওয়া, সেই কাজ আমরা করেছি এক সময়। সংগঠনের যে পদ্ধতি সেই পদ্ধতিতে কাজ হয়েছিল। তো সেইটা 92 সালে ধাঁচা কমপ্লিট হয়ে গেল। তো আমাদের যে লড়াইয়ের একটা স্টেজ ছিল আন্দোলনমুখী লড়াই, সেটা সমাপ্ত হয়ে গেল। তারপরে আইনগত লড়াই শুরু হলো 92 সাল থেকে শুরু করে 2020-21 পর্যন্ত আন্দোলন অন্যরকম ছিল। জনজাগরণের জন্য মানুষের ভাবনা জানানো, কোর্টকে বলা তাদের রায় দাও, সরকারকে বলো আইন করো, চাপ সৃষ্টি করা হয়েছিল। কিন্তু সরকারকে আইন করতে হয়নি, সরকার আইন করলে আবার কোর্টে তারা চ্যালেঞ্জ হতে পারতো। সেই জন্য কোর্ট থেকেই আর রাম মন্দিরের পক্ষে আসার পরে বিনা সরকারি পয়সায়, মানে সরকারি 1 পয়সার মধ্যে খরচা নাই, ট্রাস্ট করা হয়েছে। ট্রাস্টের মাধ্যমে অর্থ সংগ্রহ হয়েছে। সারা ভারতবর্ষের প্রায় সমস্ত বাড়িতে গিয়ে সেই সময় অর্থ সংগ্রহ হয়েছে, আর সেই টাকা দিয়ে মন্দির হয়েছে। আর সেই মন্দির এই ওই দিন শুরু করে গত কয়েক মাস আগে পর্যন্ত কাজ সমাপ্ত হয়েছে। অনেক বড় প্রজেক্ট, তো শুধু রাম মন্দির নয়, তার সঙ্গে আরও 25-30 মন্দির, লোকেরা মন্দির, তাতে কি লোকের অর্থ জোগাড় হবে। অযোধ্যার রাম মন্দির এমনি তো 10,000 লোককে বিনা পয়সা প্রবেশ খাওয়ায়, এটা একটা বিষয় গেল। এখন তাজমহল থেকে শুরু করে ভ্যাটিকান সিটিতে সবথেকে বেশি দর্শক অযোধ্যায় আসছে। যেখানে এয়ারপোর্ট ছিল না, সেখানে বিশাল এয়ারপোর্ট হয়েছে, বাল্মীকি এয়ারপোর্ট, বাল্মীকির নামে। যে স্টেশন 2টো প্ল্যাটফর্ম ছিল, সেখানে 12-14 প্ল্যাটফর্মে স্টেশন হচ্ছে, সাবি হোটেল হয়েছে, টোটো হয়েছে, আরও। অর্থাৎ একটা মন্দির কেন্দ্র করে একটা শহর শুধু নয়, একটা রাজ্যের বা দেশের যে আর্থিক স্থিতি বদলাতে পারে, অযোধ্যা দেখিয়ে দিয়েছে। সেটা তো অযোধ্যার দেখানোর কিছু নেই। আমরা যদি পুরী দেখি, পুরী সম্পূর্ণরূপে চলে গেছে জগন্নাথ মন্দিরের জন্য। আরেকটা হচ্ছে যে অযোধ্যা এই ট্রাস্ট প্রতি বছর একটা বিরাট সংখ্যক টাকা ট্যাক্স দেয়, ঠিক আছে। বাকি তো উন্নয়নের কাজ তো চারদিকে চলছে, আছে। দেখুন, আমরা বারংবার রাজনৈতিক বক্তব্যে আমাদের দেশের রুলিং পার্টি এবং বাংলার রুলিং পার্টি বিজেপির মুখে শুনি যে মোদিজি নে মন্দির বানা দিয়া। মোদিজি তো মন্দির বানায়নি। যখন এখানে জ্যোতি বসু রাজত্ব ছিল, মানে চিফ মিনিস্টার ছিল, তখন সব ভালো কাজ, সব মন্দ কাজ উনি করেছেন, এর ব্যাপার নয়। কিন্তু কী লোক বলেছে এই জ্যোতি বসু রাজত্ব এটা হয়েছে, ঠিক আছে। দ্বিতীয়ত তফাৎ একটু আছে, যখন গুজরাটের সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের কাজ শুরু হয়, দেশ স্বাধীন হওয়ার পরপরই সর্দার আমাদের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভ প্যাটেল, এরাও সেই সময় এই মন্দির নির্মাণের কাজ, মানে পুনর্নির্মাণের কাজ করেছিল। কিন্তু নেহরু তাকে বাধা দিয়েছিল, যাতে না যায় তার জন্য চিঠি করেছে। তখন সরকার বিরোধিতা করেছে। এখন সরকারের পয়সা হচ্ছে না, কিন্তু সরকারের প্রধান সেখানে গিয়ে ধ্যান করছেন, পূজা করছেন, অমুক করছেন। অর্থাৎ সরকারি মান্যতা আছে, করবে জনগণের টাকায় মন্দির, কারণ মন্দির করার কাজ সরকারের নয়, কিন্তু সরকার তার মধ্যে সমর্থন মান্যতা আছে। অযোধ্যাতে এখন মতো কংগ্রেসের কেউ মন্দির দর্শন করতে যায়নি, এরা রাম মন্দিরের বিরোধী, রামের বিরোধী। সেই জন্য একদল রামকে অস্তিত্ব মানে না, মোদি প্রধানমন্ত্রী হিসাবেও, আর সেইখানে গিয়ে অর্থাৎ ট্রাস্টের নিমন্ত্রণ ট্রাস্ট, এই যে চম্পত রায় যেমন ট্রাস্টের সেক্রেটারি আছে, ট্রাস্ট নিমন্ত্রণ করেছে প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী এসছে, সরকারি কাজ নয় এটা। কিন্তু সরকারের প্রধানমন্ত্রী এসছে মানে একটা আলাদা একটা মান্যতা পেয়েছিল, হ্যাঁ মোদি নিকিয়া। আর পলিটিক্যাল পার্টি তো তার ফয়দা তুলবে একটুখানি, পলিটিক্যাল পার্টি তো বলবে দেখো আমরা করেছি। কিন্তু যদি আসে কোনো দিক দিয়ে আমরা করি বলতে পারবে না, না সরকার টাকা দিয়েছে, না সরকার কী করছে, হ্যাঁ বাগড়া দিতে পারতো, আইন করতে বাধা দিতে পারতো, সেইটা করেনি, সেটা তার বলতে পারি কলমের সমর্থন। হ্যাঁ, এক শ্রেণীর মানুষ ভাবে হচ্ছে
যে রামায়ণ ইতিহাস, আর এক শ্রেণীর মানুষ ভাবে রামায়ণ ইজ পিওরলি মাইথোলজি। আপনি রামায়ণ কিভাবে দেখেন, বা মহাভারত, রামায়ণ, এইরকম মহাকাব্যগুলোকে আপনি কিভাবে দেখেন? আমি ভারতবর্ষের সমস্ত হিন্দু, আমি দেশের হিন্দু বলছি আর কি, তারা যেভাবে দেখে আমরা সেভাবে দেখি। কাল্পনিক তো নয়, এই জন্য যে এখনও শ্রীলঙ্কায় গেলে পরে অনেক কিছু পাওয়া যাচ্ছে, গুহা, পায়ের চাপ, অমুক তমুক সব আছে, যেখানে সেই সময় যেখান থেকে সীতা হরণ হয়েছিল সে নাসিক। তো এইরকম হাজারো ডকুমেন্ট আজও বিদ্যমান, যেখানে রামচন্দ্রের সঙ্গে ভরতের শেষ দেখা হয়েছে, নন্দীগ্রাম বলে যেখানে জায়গা ছিল, অযোধ্যা ছিল, অযোধ্যা তো মিথ নয়, অযোধ্যা তো এখনো চোখে দেখতে অযোধ্যা, সরযূ নদী দেখতে পাচ্ছি আমরা, সব আছে। আমাদের দৃষ্টিতে রামচন্দ্র অবশ্যই অবতার হিসেবে এসেছিলেন, যুগে যুগে অবতারের স্টাইল পাল্টায়। রামচন্দ্র বলা হয়েছে মর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ মানুষের মধ্যে যা যা দোষ গুণ, মানে দোষ মানে দুঃখ কষ্ট ভালো মন থাকে, সব তার মধ্যে ছিল। উনি কোনো অলৌকিক ক্ষমা দেখাননি। কৃষ্ণ অলৌকিক ক্ষমা দেখিয়েছেন। যুগের পরিবর্তন, কৃষ্ণকে যখন বলা হয়েছে, বলা হয়েছে মানে যে আপনি তো ত্রেতা যুগে তো কোনো মিথ্যা বলেননি, কোনো ছল করেননি। যে আরে ভাই, ওটা ছিল ত্রেতা যুগ, এটা হচ্ছে দ্বাপর যুগ। এখানে যদি আমি ওই ব্যবহার করি না, আমি দুদিন টিকতে পারবো না। কলিযুগ, এখন এই যুগে বলা হয়েছে যে কৃষ্ণ, রাম, শিব কেউ ওই রূপে আসবে না, সঙ্গ শক্তি কলিযুগ। এখানে যখন হাজার লোক রামনবমীর শোভাযাত্রা করছে, ওখানে রাম দাঁড়িয়ে আছে, মানে এই ভিড়টা হচ্ছে রাম। এখানে জন্মাষ্টমী হবে, সে ভিড়টা হচ্ছে কৃষ্ণ। এই যুগে কেউ ভগবান ওইভাবে আসবে না, এখানে 10-এর মধ্যে ওইভাবে আসবে, সঙ্গ শক্তি কলিযুগে। আপনি বলেন অযোধ্যা আছে, ঠিক অযোধ্যা আছে, সরযূ নদী আছে, ঠিক সরযূ নদী আছে, কিন্তু ঠিক ওই স্থানটাই যে রাম জন্মভূমি, এটার কি প্রমাণ আছে? দেখো ভাই, সব জিনিসের যদি তুমি ওইভাবে দেখতে চাও, তো তোমার অন্য হয়ে যাবে না। এটা তোমার বাবা, এটা তোমার কে বলেছে? তোমার মা বলেছে যে এটা তোমার বাবা। তুমি কোনো প্রমাণ চাইতে গিয়েছিলে? হ্যাঁ, প্রমাণ চাইতে গেলে প্রমাণ পাওয়া যাবে, তাহলে এখন চাইবে, কিন্তু প্রথম আমরা কাজ শিখেছি, মা বলেছে এটা তোমার বাবা। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ। এইভাবেই আমাদের এখানে যে হাজার হাজার বছর থেকে এইভাবে চলে আসছে যে এটা অযোধ্যা রামের জন্ম। ওই ঘরটাই ছিল কি এই ঘরটা ছিল, এটা তো অন্য বিষয়ে গেল, কিন্তু অযোধ্যাতেই রামের, দশরথের বাড়ি ছিল, ওখানেই ছিল। কিন্তু যে বামপন্থীর ভাষার মতো আতুর ঘরটা কোথায় ছিল, এটা বিতর্কে বেশি যাচ্ছে, মানে কারোর প্রতি অবিশ্বাসের কথা এসে যাচ্ছে বা অন্যরকম বিষয় যাচ্ছে, কিন্তু জায়গা অযোধ্যা পাক্কা। জায়গা অযোধ্যা, এবং ওইখানে ডাউট নেই। ওখানে এখনো সীতামহল, হনুমানগড়ি, যে বিভিন্ন জায়গা আছে, তারই অ্যাঙ্গেল করে, যেহেতু ওখানেই পুরনো রাম মন্দির ছিল, ওখানেই ভেঙে ওটাকে ধাঁচা ভেঙে ওটাকে বাবরি মসজিদ করার চেষ্টা করেছে। কেউ কেউ জায়গা পাল্টানোর চেষ্টা করেনি, কিন্তু ওই জায়গাতেই করেছে বারবার। স্থায়ীভাবে এটাই মান্যতা পাওয়া গেছে যে ওইখানেই তার জন্মস্থান। এখন এই বললাম, এই ঘরে বসে গল্প করছি, আমরা বিশ্ব হিন্দু কার্যালয়ে বসে আছি, মানে এই ঘরে আছি না ওই ঘরে আছি, এটা কিন্তু বড় ফ্যাক্টর নয়। এই বাড়িটা আমার বাড়ি। যদি সব জিনিসের কিন্তু চাক্ষুষ প্রমাণ যদি বলি না, হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু আমরা চাই না সব জিনিস চাক্ষুষ প্রমাণ, সেটা অনেক রকম খারাপ জায়গায় পৌঁছে যায়। এখনো এরকম অনেক স্ট্রাকচার আছে যেগুলো খুব বিতর্কিত। তো এই যে ট্রেন্ডটা শুরু হয়েছে যে সব ভেঙে সব মন্দির করো, এটা কি লাভের লাভ হবে কিছু? দেখো, আমরা সেই সময় বলেছিলাম, মানে আমি আরো ক্লিয়ার করে বলছি, অযোধ্যা তো ঝাঁকি হ্যাঁ, মথুরা কাশী বাকি হ্যাঁ, তারপর মথুরা কাশী, এরপর XYZ ABC আরো অ্যাড হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে মন্দির মসজিদ না করে ভারতকে বিশ্বগুরু করার জন্য সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, তার ভারতের মিলিটারি ডেভেলপমেন্ট, এইগুলো বেশি ইম্পর্টেন্ট নয় কি? সেটা হচ্ছে নাকি? আজকে ভারত অস্ত্র রপ্তানি করছে, আমদানি করার সঙ্গে সঙ্গে রপ্তানি করছে। ভারতের চাঁদের দুর্গম স্থানে ভারতীয় প্রযুক্তির রকেট ওখানে পৌঁছাচ্ছে। এখন আবার মিসাইল একটা তৈরি করছে যে 12,000 কিলোমিটার গিয়ে আমেরিকা পর্যন্ত হামলা করতে পারে, এরকম করছে। তো ওটাও হচ্ছে। শুধু আমি প্রতিরক্ষার ব্যবস্থা করলাম কিন্তু শিক্ষার ব্যবস্থা করলাম না,
আর আমাদের এখানে শিক্ষা কিন্তু অনেকটা হচ্ছে নৈতিক শিক্ষার উপর নির্ভর করে, যে শিক্ষা আমাদের পরিবার থেকে এসছে, যে শিক্ষা ধার্মিক আধারের কারণে আমার বাড়ির ঠাকুমা ঠাকুরদা কেউ গ্র্যাজুয়েট হয়তো হয়নি, কিন্তু কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা হওয়া উচিত এটা কিন্তু তাদের থেকে ভালো জানে। এডুকেশন আর লিটারেসির মধ্যে ডিফারেন্স আছে, আমিও মানি। আমার ঠাকুমা তার বাড়িতে 18-20 জন লোক বিনা পড়াশোনা করে ম্যানেজমেন্ট করতো, সংসার ম্যানেজমেন্ট। এখন একটা মেয়ে বিএ MBA করার পরেও একটা স্বামী আর একটা বাচ্চা নিয়েও ম্যানেজমেন্ট করতে পারছে না, ধর্ম লাগছে, ডিভোর্স হচ্ছে, আরও কিছু হচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে যে এই যে নীতি শিক্ষা যেটা, সেটা একটা দেশের কিছু পরম্পরা এবং পরিবার থেকে, অর্থাৎ যৌথ পরিবার ছিল আমাদের এখানে আগে, সেই যৌথ পরিবার থেকে এই শিক্ষা আমাদের সামনে এসছে। না, আপনার সাথে একদম এই জায়গাতে আমি সহমত, কিন্তু আমার প্রশ্নটা যেখানে প্রথমে ছিল, দেখুন আরও ভারতবর্ষ, সারা ভারতবর্ষ খুঁজলে আমরা দেখতে পাবো যে এখনো অনেক মন্দির রয়েছে যেগুলো, বা অনেক মসজিদ রয়েছে যেগুলোর হয়তো মন্দির ভেঙে তৈরি করা হয়েছে। কত মসজিদ ভাঙা হলে এই ট্রেনটা বন্ধ। আমরা কি বলেছি, আমরা ওই সময় বলেছিলাম যে ভারতবর্ষের সমস্ত মানুষ কম বেশি, কেউ শিব, কেউ রাম, কেউ কৃষ্ণকে মানে কম বেশি। সেই সময় বলা হয়েছিল 3টা তোমরা ছেড়ে দাও আপোষে, যে 3টা আপোষে ছেড়ে দিত তাহলে বাকি নিয়ে হইচে হতো না। এটা আমাদের একদম সর্বোচ্চ নেতৃত্ব বলা হয়েছে। একটা শব্দ বলেছিল 3 নেই তো 3000, 3টা আপোষে দিয়ে দাও, তার কোনো ডিস্টার্ব করা হবে না। RSS চিফ যে মোহন ভাগবত, উনিও কিছু বলেছেন সব মসজিদকে নিচে মন্দির खोदने का जरूरत नहीं है। সেদিন মুসলমানরা যদি বুদ্ধিমান হতো তাহলে যদি প্রথমেই 3টা দিয়ে দিত তাহলে আজকে এই নিয়ে বেশি হয়েছে হতো না। আরও কোনো বিশেষ ক্ষেত্রে হতো, কিন্তু এরকম একটা বিদ্বেষ যে তৈরি হচ্ছে সবার মধ্যে, সে বিদ্বেষ তৈরির পিছনে মুসলমানদের অবদান আছে। আমরা বলেছিলাম দেখো তোমরা মুসলমান করো, কিন্তু আরবের সঙ্গে সম্পর্ক কাট আপ করো। তুমি খ্রিস্টান হও, তুমি ভ্যাটিকানের সঙ্গে সম্পর্ক কাট আপ করো। এখানে বৈষ্ণব নাই, এখানে শিখ নাই, এখানে জৈন নাই, আছে। কিন্তু দেখুন বৈষ্ণব, শিখ বা জৈন সবার ধর্মের কেন্দ্র মানে ভারতবর্ষ। ঠিক। তো আজকে ভারতীয় মুসলমান কেন হবে না? তুমি ইসলাম গ্রহণ করো, কিন্তু ইসলাম বাদের সঙ্গে সম্পর্ক নয়। তুমি ইসলাম নাও, ভারতীয় মুসলমান হও, ভারতীয় খ্রিস্টান হও, আমাদের কোনো আপত্তি নাই, তুমি মসজিদে যাও, আপত্তি নাই। কিন্তু তোমারটাই যে বাকিটা ভুল, এই যে ভাবনা, এইটাতে বিদ্বেষ তৈরি হচ্ছে, যেটা হিন্দুরা কিন্তু কোথাও করেনি। প্রথম বিদ্বেষটা কিন্তু ওই দিক থেকে এসছে। হিন্দুরা এত উদারতা দেখিয়েছে, সেই উদারতার দুষ্পরিণামও আছে। সেই জন্য আমরা বলছি উদারতা একটা সীমা পর্যন্ত গিয়ে থামা উচিত। এখন একটা শব্দবন্ধ খুব প্রচলিত হচ্ছে, রাষ্ট্রবাদী মুসলিম। আপনি যেগুলো বলছিলেন, আমার মনে হয় আপনি ইউ আর দ্য রাইট পারসন টু ডিফাইন হু ইজ এ রাষ্ট্রবাদী মুসলিম। টিভিতে যখন আজকাল ডিবেট হয়, তখন কিছু মুসলমান টিভিতে বসে যারা রাষ্ট্রের পক্ষে কথা বলে। যেহেতু আমি প্রথমে একটা আজকাল বলিনি যে আমাদের যে একটা শব্দ আছে হিন্দুত্বই রাষ্ট্রীয়ত্ব, এই জন্য আমি ফোটাকাটা হিন্দু কথা বলিনি। আমি বলেছি এই দেশের যে ভাবনা চিন্তা, দেশের পরম্পরা, সেটা হিন্দু। সে হিন্দুকে রক্ষা করার কাজ যারা করে তারা হিন্দুত্ব, সেই হচ্ছে হিন্দুত্বই রাষ্ট্রীয়ত্ব। তো যারা রাষ্ট্রীয়ত্বের কথা বলছে তারা গোহত্যার বিরুদ্ধে বলবে, ঠিক আছে, তারা ভারত মাতাকে জয় বলবে, ঠিক আছে। তাকে গীতা পড়তে হবে না, তাকে পূজা করতে হবে না, সে তার যে ইসলাম আছে সেটাকে 5 লাখ নামাজ পড়বে, সব কিছু নিষ্ঠা করে করবে। কিন্তু রাষ্ট্রের সঙ্গে যখন কোনো সম্পর্ক আসবে তখন রাষ্ট্র সর্বোপরি বা রাষ্ট্র প্রথম। একটা বলছিলাম যে জাপান বুদ্ধিস্ট কান্ট্রি, জাপানের একটা স্কুল ছাত্রকে জিজ্ঞেস করা হচ্ছে যদি ভগবান বুদ্ধ স্বয়ং অস্ত্র নিয়ে তোমার দেশ আক্রমণ করে, একদিকে তোমার ভগবান, একদিকে তোমার দেশ, তুমি কার পক্ষে যাবে? বলে আমি জাপানের পক্ষে হয়ে ভগবান বুদ্ধের এগেস্টে অস্ত্র ধরবো আমি। এটা একটা রাষ্ট্রবাদ। আচ্ছা, এরকম অনেক মুসলিম তো আছে, অনেক হাজারে মুসলিম আছে। ভালো তো। আজকে আমি কি বলছি, ভারতবর্ষে APJ আব্দুল কালাম আছে, মানে ছিল, মোহাম্মদ করিম ভাই চাকলা ছিল,
কিন্তু মুশকিল হচ্ছে যে যখন কোনো এরকম ফতোয়া বা হিন্দু বিরোধী বা মুসলিম সন্ত্রাসের কথাবার্তা হয়, তখন কোনো মুসলমান কিন্তু ভালো মুসলমান যারা বলছি আমরা সকল, তারা কেউ দাঁড়িয়ে প্রতিবাদ করে না। কিন্তু হিন্দুদের পক্ষে হাজারে হিন্দু কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করে, মানে কোনো হিন্দু যদি মুসলমানের বিরুদ্ধে বা কিছু বললো পছন্দ হয়নি, হাজারে হিন্দুর বিরুদ্ধে বলছে। কিন্তু একটা মুসলমান সংস্থা বা একটা মুসলমান কোনো মুসলমান খারাপ কথা বলছে, তার বিরুদ্ধে কেউ রাস্তা নেমেছে আজ পর্যন্ত। এই জন্য আমাদের কাছে কিন্তু মুসলমান বলে ঘৃণার ব্যাপার না, যোগ্যতার প্রশ্ন একটা আছে ঠিকই, এবং তার চরিত্র। আমি বলছি এত বড় দেশ, ইংরেজের বিরুদ্ধে লড়াই হয়েছে, যদি কাউকে জিজ্ঞেস করা যায় ভাই 2 বা 3টে মুসলমান নাম বলো যারা রাষ্ট্রের জন্য ইংরেজের গুলিতে প্রাণ দিয়েছে। আশফাকুল্লাহ খান প্রাণ দিয়েছে। হ্যাঁ, আশফাকুল্লাহ খান প্রাণ দিয়েছে একটা। আরো অনেক খুঁজে পাওয়া যাবে নিশ্চয়ই। তাও আশফাকুল্লাহ আগে যখন বাকি মুসলমানরা গিয়েছিল, তুমি এক সই করো, তোমাকে আমরা মুক্ত করবো। ও বলেছিল ভাই ইতিহাসের কথা তোমার এটা লেখা থাকুক যে একটা মুসলমান দেশের জন্য জীবন দিয়েছে, সেজন্য আমি মুক্তি চাই না। আশফাকুল্লাহের কথা। আচ্ছা, কাজী নজরুল ইসলাম লড়াই করেছে। দেখুন, কাজী নজরুল তো শহীদ, মানে শহীদ নয়, লড়াই তো করেছে স্বাধীনতার সঙ্গে। আচ্ছা, আপনি তাহলে নেতাজির রাইট হ্যান্ড ম্যান শাহনওয়াজ খান, শাহনওয়াজ খান, হুইউর রহমান, তাকে কি এদের স্বভাব পরে দেখা গেছে কি, যখন কমিশন বসে, খসড়া কমিশন বসে, বিভিন্ন কমিশন বসে, এদের চরিত্র প্রকাশ পেয়ে গেছে কিনা। সবাই নেতাজি মারা গেছে এটাই সবাই সাক্ষ্য দিয়েছে কি ওটাই। একদম যেটা মিথ্যা কথা আছে সেটা ওই 2 জনই বলেছে ওখানে, শাহনওয়াজ খান আর হুইউর রহমান। আমার বক্তব্য হচ্ছে একটা দুটো লোক কিছু ভালো কাজ করেছে, ঠিক আছে, সে তো আমাদের হামিদ বলে একজন ছিল ট্যাঙ্ক, পরমবীর চক্রবর্তী, তাকে আমরা সম্মান করি, তাকে সরকার পুরস্কার দিয়েছে। আমি বলছি যে যদি কেউ ভালো কাজ করে, আমার জন্য করতে হবে না, রাষ্ট্রের পক্ষে যদি ভালো কাজ করো, তাকে আমরা হায়াত করে রাখবো। হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে, মানে একটা খুব প্রচলিত ধারণা আছে এই RSS, VHP বা যেগুলো রাইট উইং অর্গানাইজেশন, রাইট উইং শব্দের মধ্যে আপত্তি আছে আমাদের। দক্ষিণপন্থী বলি না, রাষ্ট্রবাদী বলছি। আপনাদের সঙ্গে আপনারা রাষ্ট্রবাদী, কিছু লোকের কাছে আপনারা রাইট উইং, আবার আরেকটা সেকশন আছে যাদের কাছে আপনারা উগ্র হিন্দুত্ববাদ। এরা না জেনে, না দেখে, না বুঝে অন্যের মুখে ঝাল খেয়ে সব কথা বলছে। সেদিন আমরা আহ্বান করেছি, সদস্য মোহনজিও সব সারা দেশে এবার এই সঙ্গে রাষ্ট্রপতি পূর্তিগুলোকে অনেক বড় মিটিং করেছে। সব জায়গায় সমাজের যে বিশিষ্ট লোক, সেটা CPM করে হোক, মুসলমান হোক, তাদের আহ্বান করা হয়েছিল যে কাছ থেকে সঙ্গ দেখুন। যারা বলছে তারা কেউ সঙ্গের কাছে আসেনি, অন্যের মুখ, অর্থাৎ কমিউনিস্ট বলি বা কংগ্রেস বলি, যারা হিন্দু বিরোধী, এক কথা বলতে পারি আমি, যারা, তারা লোককে ভয়ের বাতাবরণ তৈরি করেছে। দেখো বিজেপি কি তোমাকে খেয়ে ফেলবে, RSS তোমাকে মেরে ফেলবে। এখন লোকে বুঝতে পেরেছে কিনা, কিছু লোক সামনে আসছে তো, এই রাষ্ট্রপতি মুসলিম মঞ্চ, তারা তো লোকের সামনে গিয়ে বলছে না সম্ভব, এরা এর নয়। RSS বিনা কারণে বা নিজের থেকে এগিয়ে গিয়ে কোথাও দাঙ্গা করেছে কি, কোনো একটা লোককে রাস্তা ধরে মেরেছে, একটা উদাহরণ তো দেখাতে পারবে না, একটা উদাহরণ দেখাতে পারবে না। পাড়ায় দুজনে গোলমাল করেছে আলাদা বড় আলাদা, কিন্তু RSS বা বিশ্ব হিন্দু পরিষদ সংগঠিতভাবে কোনো মুসলমানের উপরে বিনা কারণে যদি কোথাও আক্রমণ হয়ে থাকে, তো তার তো করতে হবে, ওটা তো মানুষের বাঁচার অধিকার আছে প্রত্যেকেরই। কিন্তু কোথাও আজকে তো খারাপ ভারতবর্ষে বিজেপি রাজ করছে, সমস্ত মুসলমান তো শেষ হয় ওই দিন পর্যন্ত। কোথাও হয়েছে কি রকম, তুমি চুরিও করবা আর ধরা পড়লে বলবে আমি সংখ্যালঘু লড়তে যাচ্ছি, এটা চলতে পারে না। বর্ডারে গরু চুরি করতে যাবা, BSF গুলি করলে বললে সংখ্যালঘু হত্যা হচ্ছে, এটা চলছে, এটা আমরা এর মধ্যে কম্প্রোমাইজ নাই। শুভেন্দুর যে আত্মসহায়ককে যে শুটারকে ধরেছে, 3টে হিন্দু, এবং বিজেপি রাজ্য ধরে নিয়ে এসছে, এবং বিজেপির প্রচারও করছে। তাহলে ছেড়ে দিয়েছে কি ওদের ছেড়ে দিয়েছে কি? ছেড়ে দেয়নি। অপরাধী। এবার শেষের দিকে চলে এসেছি, আপনি অনেকগুলো ইম্পর্টেন্ট টপিককে ছুঁয়ে যাচ্ছিলেন, এবং রাজনীতি এবং ধর্ম এখন ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। তবে আরেকটা জিনিস হচ্ছে যে কোনো রাজনীতি সংস্কৃতির ওপর ডিপেন্ড করে, যে কোনো জায়গায় সংস্কৃতি থেকেই রাজনীতি তৈরি হয়। কিছুদিন আগে, এই আগের বছর বড়দিনের সময় দেখা গেল মধ্যপ্রদেশ, উড়িষ্যা, আমার খুব যদি ভুল না হয়ে থাকে তাহলে ছত্তিশগড়ে আপনাদের ইউথ উইং বজরং দল চার্চে ঢুকে হাঙ্গামা করছে, ভাঙচুর করছে।
এইটাকে আপনি কিভাবে দেখেন? চার্চের লোকেরা তো এসে কোনো খারাপ কাজ করেনি, আপনাদের বিরক্ত করেনি। বাংলায় বসে আমরা মুসলমানটাই বুঝতে পারছি, কিন্তু খ্রিস্টানরা সারা ভারতবর্ষে যে হারে আগ্রাসন শুরু করেছে এবং তারা গরিব হিন্দুর কাছে গিয়ে প্রলোভন দিয়ে তাদের ধর্মান্তরিত করছে, করে সেইখানে মন্দিরটাকে কায়দা করে চার্চ বাড়িয়ে নিচ্ছে। এইরকম যদি সংগঠন হিসেবে করতো তাহলে একই দিনে হাজার হাজার চার্চ পুরা হতো। যেখানে সবচেয়ে কোথাও বেশি বদমাশি করেছে সেখানে 2-4টা কেস ঘটেছে। কত কেস ভাই গুনে তুমি বলো, 10টা-20টা হবে খুব জোর। তুমি গুজরাটের অপরাধ আপনি না ঠিক আছে, আমি কি বলছি আগ বাড়িয়ে কোথাও কেউ কিছু করেনি। ওই যে চার্চ, আজকে দেখো গ্রামে গ্রামে যাচ্ছে এরা, গ্রামের মেয়েদেরকে পুরুষদেরকে ফুংফাং দিয়ে এই বই করো, তোমার এই অসুখ সেরে যাবে, তুমি আমার ইয়ে নাও, এইসব করে করার চেষ্টা করছে। গ্রামের লোক প্রতিবাদ করছে। দেখুন, ধর্ম প্রচার কেউ করতেই পারে। ধর্মপ্রচার এক জিনিস, ভারতবর্ষের সন্তরা সারা পৃথিবীতে ধর্মপ্রচার করে এসছে। কোথাও অস্ত্র নিয়ে যায়নি, কোথাও খাবার নিয়ে যায়নি, মাথায় করে আমাদের ভারতবর্ষের দর্শন নিয়ে গেছে সারা পৃথিবীতে। আজকে আমেরিকাতে শুরু করে, রাশিয়া সাইবেরিয়াতে শুরু করে, ইন্দোনেশিয়া, জাভা, মালদ্বীপ, সারা পৃথিবীটাই প্রায় সব জায়গায় হিন্দুর কোনো না কোনো নিদর্শন ওখানে আছে এখন পর্যন্ত। অর্থাৎ এই সমস্ত দেশে কোনো না কোনো হিন্দু সন্ত, মানে সাধু সন্ত দার্শনিক, তারা ওইখানে গেছিল। গিয়ে কি করেছে? লেটেস্ট উদাহরণ হচ্ছে বিবেকানন্দ গিয়েছিল আমেরিকায় শিক্ষাগতে। ও কি অস্ত্র নিয়ে গেছিল নাকি ব্যাগ ভর্তি গীতা বিক্রি করতে গেছিল? কিছু নিয়ে যায়নি। ইসকনের যে প্রতিষ্ঠাতা সেটা খোল করতাল নিয়ে শুধু গিয়েছিল। হিন্দুরা কোথাও অস্ত্রের জোরে বা প্রলোভন দেখিয়ে কাউকে ধর্মান্তরিত করেনি। ধরুন, আমি ছত্তিশগড়ের প্রত্যন্ত কোনো একটা জায়গায় গিয়েছি, গিয়ে দেখছি মানুষ খেতে পাচ্ছে না, তাদের মধ্যে আমি আমার ধর্ম প্রচার করতে চেয়েছি। কিন্তু আরও অপরাধ, তোমার ওই ধর্মের খিদার নাম করে যে ধর্ম বেচছো ওখানে গিয়ে, তোমার প্রথম তো উচিত ছিল ওদেরকে খাওয়া পড়া দিয়ে ঠিক করার পরে তারপর বলে দেখো তোমার তো যেখানে আছো, দেখো তোমার হিন্দু ধর্ম এই আছে, তোমাদের খেয়ে দেয়নি। আমি খ্রিস্টান, আমি দেখো বিদেশ থেকে এসেছি, আমরা এই দেশে পরম্পরা মানি না, তাও তোমাকে আমি খাবার দিয়েছি, এবার তুমি বোঝো কী করবে। এটা এক জিনিস, অর্থাৎ তার বিচারের উপর ছেড়ে দিলাম। কিন্তু এই হাতে আমি গমের ব্যাগ আর এই হাতে বাইবেল, এটা মানা যায় না, এটা চরম অপরাধ। আপনার সাথে আমি এখানে সহমত, কিন্তু আমার একটা প্রাণের ভয় আছে। সেই ভয়টা কি, এখন রাজ্যে বিজেপি, এবং এটা সবাই জানে এখন যে আপনাদের সাথে একটা কোথাও মেলবন্ধন আছে বিজেপি। এবং এই বছর 25 ডিসেম্বর আমি কিন্তু নাউন্সে লাইন দিতে যাবো কেক কেনার জন্য, তখন আমি মার খাবো না তো? আমি প্রথমে বললাম যদি সংগঠন হিসাবে এইরকম ঝামেলা করতো তাহলে এটা তো ব্যাপক হয়ে হতো। কোথাও কোথাও আমি কি বলছি, হয়তো এইখানকার যে চার্চ যারা করেছে তারা এখানকার লোকের সঙ্গে এমন কিছু করেছে যে আমার রাগ আছে একটা, সে রাগটা বহিঃপ্রকাশের সুযোগ পাচ্ছে না। এখন ভাবছে আমার তো সরকার এসে গেছে, ও জানে না সরকারটা কার। শ্রমিক বলেছে এ সরকার পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার নয়। শ্রমিক বলেছে, রাজ্য সভাপতি বলেছে এ সরকার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার নয়, এর সবটা বলে দিয়েছ। তারপরে যদি কেউ ভাবে যে আমার বিজেপি সরকার, বিশ্বহিন্দু সরকার আছে, আমি একটাকে করব, পুলিশ তার অ্যাকশন নেবে। ভুল দোষ করতেই পারে, যদি সেখানে কোনো অ্যাকশন না হয় তাহলে বুঝতে হবে রাষ্ট্রের সম্মতি আছে বা রাজ্যের সম্মতি আছে। আজ ভারতবর্ষে যেখানে যেখানে কোনো ঘটনা ঘটেছে, মানে মানুষের জৈবিক যে আছে, যে মুসলিম মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার হতেই পারে, ইউপি তো হচ্ছে, কিন্তু অ্যাকশন হচ্ছে। এখানে এতদিন পর্যন্ত তাদেরকে সংরক্ষণ দেওয়া হয়েছে। এখানে রেপ মহিলাকে 10 লাখ টাকা দেওয়া হচ্ছে, আর যে রেপ করেছে তাকে প্রমোশন দেওয়া হচ্ছে। এইটা ফারাক। দোষী দোষ করতেই পারে, ডাকাতি করতেই পারে, চুরি করতেই পারে, মেয়েদেরকে হাত দিতেই পারে, তো তার শাস্তি হয়ে যায়। তাহলে বুঝতে হবে সরকারের পক্ষে নাই। আর এই সরকার তো বাঁচানোর চেষ্টা করে, সরকারের পক্ষে আছে। হোয়াট অ্যাবাউট ব্রিজভূষণ সিং শরণ? হোয়াট অ্যাবাউট কুলদীপ সিংহল? এরা কিন্তু সব বিজেপি। আপনি বলতে পারেন কুলদীপ সিংহল এখন বিজেপিতে নেই, কিন্তু ব্রিজভূষণ সিং শরণ তো আছে, সেও তো রিওয়ার্ডেড হয়েছে। কোর্টে কেস হয়েছে, কোর্টে কেস চলছে, তো এই কেসের কোনো ফয়সালা এসছে বা ও দোষী সাব্যস্ত হয়েছে কি এরকম কিছু? আচ্ছা, দোষী সাব্যস্ত না হলে 7 খুন মাফ? 7 খুন মাফ বলি না আমি,
যখন হবে তখন তাকে বাদ দিবে। এখানেও তো অভয়ার কেউ দোষী সাব্যস্ত হয়নি। সেই জন্য কী করেছে এখানটায়? কিন্তু যেভাবে সেদিন রাত্রিবেলা, আমার বলার বিষয় নাই, অনৈতিকভাবে বডি পোড়ানো থেকে শুরু করে যা যা করেছে, সরকারের মধ্যে যদি পাপ না থাকতো মনের মধ্যে, এগুলো করতে পারতো না। আচ্ছা, আমি যদি আপনাকে ঘুরিয়ে বলি যে দিল্লিতে যখন কুস্তিগিররা প্রোটেস্ট করছে তাদের ডান্ডা মেরে তুলে দেওয়া, সেটাও তো পাপেরই একটা। যদি কোথাও অন্যায় হয়ে থাকে, অন্যায় হয়। ভগবান ভুল করলে সেটা ভুল, আমি ভুল করলে আমি ভুল। ওইখানে কেন নেয়নি, কি করেনি, এখান থেকে তুমি বা আমি 16 আনা আমি কাগজ দেখিনি, কিন্তু যদি ভুল থাকে আমরা অবশ্যই তার বিরুদ্ধে বলবো। বিশেষ করে আমরা বলবো, মানে যারা সংঘ বিশৃঙ্খল আমরা করি, নন বিজেপি যারা আমরা আছি, আমরা অবশ্যই বলবো। রাজনৈতিক দলের কিছু বাধ্যবাধকতা থাকতে পারে, মেবি, তাও বিস্তারিত আমাকে জানা নাই বলে আমি বলছি। কিন্তু আমি এটা বলছি, অন্যায় বা ভুল সবার ক্ষেত্রে সমান প্রযোজ্য। পশ্চিমবঙ্গের তরুণ সমাজ এবং সমাজ ওভারঅল আপনি কি বার্তা দিতে চাইবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? প্রত্যেকটা দেশের যে পরিবর্তন, সেটা যুব সমাজের মাধ্যমে হয়। আমাদের এখানে পরিকল্পিতভাবে এই যুব সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে, মিসগাইড করার চেষ্টা হয়েছে। আমি চাইবো পশ্চিমবাংলার যত যুব সমাজ আছে, তারা তাদের যে প্রথাগত এখানকার যে শিক্ষা দীক্ষা বিদ্যা, রাষ্ট্রপ্রেম, দেশভক্তি, তার আধারে কিছু না কিছু স্যাক্রিফাইস তো জোর করে করতে হচ্ছে। কিছু স্যাক্রিফাইস নিজের থেকে করে আমাদের পশ্চিমবাংলাকে আবার উচ্চাসনা বসানোর যে কাজ, সেই কাজ যারা করবে তাদের সঙ্গে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে সহায়তা করে আবার বাংলাকে আমরা বড় করতে চাই। এটাই আমি অসংখ্য ধন্যবাদ গৌতম দা আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।